আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ 18 জুলাই 2026। জুলাইয়ের এই মাসটি একটি আন্দোলনের মাস, যে আন্দোলনের ফলে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সেই জুলাই আমি আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর কিছু কথা বলতেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। আমরা দীর্ঘদিন ভারতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে তাদের সিলেবাস, তাদের চিন্তাভাবনাকে আমরা প্রতিফলিত করেছি। এখন সেটা থেকে পরিবর্তিত হয়ে আমাদের প্রথম বিশ্ব চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, কানাডা, ইউকে, জার্মানি, ইটালি, তুরস্ক এবং ইরান, এইসব 8-10টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে তাদের শিক্ষানীতি অনুসরণ করে একটি শর্ট এবং সংক্ষিপ্ত এবং যুগোপযোগী সিলেবাস বা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা উচিত। যে শিক্ষা ব্যবস্থায় আমাদের কর্মসংস্থান হবে, যেমনটা জাপান, চীন, কোরিয়া করে থাকে। সেই সঙ্গে জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসার জন্যে আমরা জার্মানি, ইউকে, তুরস্ক এগুলোকে অনুসরণ করতে পারি। ইসলামিক চিন্তাভাবনার প্রতিফলন হিসাবে তুরস্ক এবং ইরান, সেই সঙ্গে সামরিক শক্তি এবং জ্ঞান বিজ্ঞান চর্চা, ইসলামের উন্নতি, এইসব বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের এই দুইটি দেশের শিক্ষা ব্যবস্থাও পর্যালোচনা করা উচিত। সম্মিলিতভাবে এই 8-10টি দেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় নিয়ে আমরা অন্তত 6 মাস রিসার্চ গবেষণা করে একটি রেজাল্ট দাঁড়াতে পারি এবং সেই হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের আর ভারতকে অনুসরণ করা নয়, ভারত যেন আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের অনুসরণ করার চিন্তা করে, এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটা গেল শিক্ষা ব্যবস্থা। তার জন্যে শিক্ষা কমিশন করা উচিত দ্রুতভাবে। এরপরে আমাদের ছাত্র সমাজের সঙ্গে বা শিক্ষা ব্যবস্থায় আমাদের একদম নিম্ন থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে পলিসিগুলো থাকবে সে বিষয়ে কিছু বলতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রথম থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত একই সিলেবাসে, একই বইয়ে আমাদেরকে লেখাপড়া করা উচিত। সেখানে মাদ্রাসা হোক, ইংলিশ মিডিয়াম হোক, বিদেশি শিক্ষা হোক বা আমাদের জেনারেল শিক্ষা হোক, সবার বই একই হবে, অর্থাৎ প্রতিষ্ঠান ভিন্ন হবে, বই একই হবে। সেই ক্ষেত্রে কালচারের দিক থেকে ইসলামিক কালচারের কিছু সিলেবাস সাধারণ বইয়ে সংযুক্ত হবে। এভাবে সমন্বিত একটি শিক্ষা ব্যবস্থা, সিলেবাস গঠন করা উচিত। অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত আমরা একই ধরনের বই অনুসরণ করব। এরপর ক্লাস 9 থেকে শুরু করে 9, 10, 11, 12, অর্থাৎ 9, 10 এবং এই কলেজ 2 বছরের, এই জায়গায় ব্যাপক পরিবর্তন হবে। এখানেই আমরা সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসার ভেদাভেদটা তৈরি করে নিতে পারবো। যারা মাদ্রাসা থেকে এসেছেন তাদের জন্য ইসলামিক অন্যান্য যে বইগুলো আছে তাদের গুরুত্ব থাকবে। যারা বিজনেস, অ্যাকাউন্টিংয়ে পড়বেন তাদের সেদিকে গুরুত্ব থাকবে। যারা সায়েন্স, বিজ্ঞান নিয়ে পড়বে তাদের জন্য সেদিকে, মানবিক শাখা তাদের জন্য। এই 4টি বছর আমাদের ভাগাভাগির বছর। এরপরে আমরা ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স লেভেল পাস করার
চিন্তা করব, মাস্টার্স পাস করার চিন্তা করব। সেই ক্ষেত্রেও যেন মাদ্রাসা ছাত্র, আমাদের একটা বিশাল অংশ মাদ্রাসা ছাত্র, তারা যেন সকল ধরনের ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেই তার যোগ্যতা বলে যাবে, তাকে কোনো গ্রেস দিয়ে নয় বা কোনো সুযোগ দিয়ে নয়, তার মেধা পরীক্ষা যাচাই করে সে পরীক্ষা দিবে, যাচাই বাছাই সে সফল হলে সে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। অর্থাৎ এই সুযোগটা সবার জন্য থাকবে। আমরা যে 4টি ডিপার্টমেন্ট দেখলাম, মাদ্রাসা, সায়েন্স, আর্টস, কমার্স, এই 4টি বিভাগ থেকেই ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এটা হলো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের হিসাব। এখন আমাদের ক্লাস 8 পর্যন্ত আমরা প্রতিটি ছাত্রকে 0 ফেল, অর্থাৎ কোনো ছাত্র ফেল করা যাবে না, এই পদ্ধতি অনুসরণ করে লেখাপড়া চালাতে হবে। 0 ফেল বলতে আমরা কি বোঝাবো? আমাদের মেধা যাচাইয়ের জন্যে 50 থেকে 100 নাম্বার পর্যন্ত আমরা যাচাই বাছাইয়ের মাপকাঠি ধরব, কিন্তু যারা রেজাল্ট খারাপ করবে, ন্যূনতম 50 বা 50-এর নিচে থাকবে, তাদেরকেও পরবর্তী ক্লাসে নিতে হবে। সেটা অটো পাস বা অন্য কোনো সিস্টেমে হোক, রেপার্ট থাকতে পারে, সেই রেপার্ট পরীক্ষা দিয়ে পরের বছরে এসে পরের ক্লাসে এসে চলে যাবে। অর্থাৎ কোনো ছাত্র এক ক্লাসে 2 বার থাকবে না। অর্থাৎ প্রতিটা ছাত্র, যদি আমাদের ক্লাস 1-এ 5 লাখ ছাত্র ভর্তি হয়, সেটা ক্লাস 8 পর্যন্ত 5 লাখে টেনে নিয়ে যেতে হবে। খুব বেশি সমস্যা দুর্ঘটনা না হলে আমাদের প্রথম থেকে 8 পর্যন্ত সব ছাত্রই পাস করে আসবে, এবং যেসব ছাত্রের রেজাল্ট খারাপ থাকবে, যে নিতান্তই তারা লেখাপড়া করতে পারতেছে না, তাদেরকে গ্রেস দিয়ে টেনে টেনে রেপার্ট দিয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এই ক্লাস 8 পর্যন্ত আসার পরে তার একটা সার্বজনীন সার্টিফিকেট থাকবে, এবং সেই সঙ্গে তাকে ভোকেশনাল সাবজেক্টে লেখাপড়া করার জন্য সুযোগ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে বা বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত যখন সে লেখাপড়া করলো, পরের 2টা বছর তার জন্য একটা কর্মসংস্থানের বা কারিগরি শিক্ষার ব্যবস্থার একটা বছর। সেই বছর দুটি মোটামুটি সাবজেক্ট দিয়ে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে যে ধরনের সাবজেক্টের উপযোগী, তাকে সেই সব সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে হবে। অর্থাৎ এই ফেল পড়া, লেখা ছেড়ে দেওয়া ছাত্রছাত্রীদেরকে ছাত্রদের জন্যে একটি কর্মসংস্থানমূলক কারিগরি শিক্ষা ব্যবস্থা তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া উচিত। এতে করে তারা 2টি বছর শেষ করে যখন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা তাদের কর্মসংস্থানে চলে যেতে পারবে। তার বেকার হয়ে তারা ঘুরে বেড়াবে না, সেটা যেভাবেই হোক। এছাড়া পরে যারা লেখাপড়া করবে, রেজাল্ট একটু খারাপ থাকবে, তারা ক্লাস 9-10-এ যা রেজিস্ট্রেশন হবে, তখন তারা ভোকেশনাল সিস্টেমে চলে যাবে। সেটাও বিশাল একটা অংশ। এরপরে যারা ভালো অবস্থায় থাকবে, তারা জেনারেল সিস্টেমে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবে। রেজাল্টের উপর নির্ভর করবে, কিন্তু যারা আবার মেট্রিক পাস করার পরে রেজাল্ট খারাপ করবে বা মেট্রিক পাস করতে পারছে না, তাদের জন্য স্যাম পদ্ধতিতে তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে বাধ্যতামূলকভাবে, এবং তারা সেই কোর্সটি করতে পারে 6 মাস মেয়াদে 1 কোর্স, 2 কোর্স 12 মাস, 4 কোর্স 2 বছর। এই 2 বছর কমপ্লিট করলে একটি ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, আর 6 মাসের জন্য একটা সার্টিফিকেট কোর্স। এভাবে পার্শিয়ালি সে করতে পারে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে এই ডিপ্লোমাটা কমপ্লিট করে তাকে সার্টিফিকেট ইস্যু করা হবে কর্মসংস্থানের জন্য। সেই সার্টিফিকেট কাজে লাগাতে পারে। এই বিষয়গুলো আমাদের নজরে আসতে হবে। এরপরে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষাগুলো আমাদের কারিগরি, চিকিৎসা, প্রকৌশলী, এসবগুলোকে প্রফেশনাল শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সর্বসাকুল্যে 60% আমাদের কারিগরি বা প্রফেশনাল শিক্ষা থাকবে, জেনারেল শিক্ষা হয়তো 40%।
এবং বিসিএস বা অন্য প্রশাসনে যখন যাবে সবার জন্য তা উন্মুক্ত থাকে। শুধু জেনারেলের ছাত্র ম্যাজিস্ট্রেট হবে, সচিব হবে, অন্যরা হবে না, তাহলে শিক্ষা বৈষম্য তৈরি করবে। মেধার ভিত্তিতে হবে, সে ইঞ্জিনিয়ারিং করুক, কলেজ চিকিৎসা থেকে করুক, অন্য সাবজেক্ট থেকেই করুক, যে যেটাতেই করুক, মেধা যাচাইয়ের ক্ষেত্রে বা মেধা পরীক্ষার ক্ষেত্রে সবাই অংশগ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে যাদের মেধা থাকবে তাদেরকে মূল্যায়ন করা হবে। মেধার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক এবং চারিত্রিক বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, আমাদের মানবিক দিকগুলো বিবেচনা করতে হবে। অনেক মেধাবী ছাত্র আছে, তাদের মধ্যে মানবতা নাই। আমরা যেসব উচ্চ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দেখি প্রশাসনের মধ্যে, তারা কিন্তু সবাই মেধাবী। মেধাবী হলেই সৎ নিয়ে পরায়ণ হবে না। সেই ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।